আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রীর। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি দাবি টিআইবির। দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর এবং অস্থিতিশীল মন্তব্য অর্থনীতিবিদদের। 2023-24 অর্থ বছরে 37,817 কোটি 40 লাখ টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে দুদকের চিঠি। এনআইডির অনিয়মে ইসি তদন্ত কমিটি গঠন। এবং রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়লেও জমে ওঠেনি বেচাকেনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ভারতের সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। দিল্লিতে মোদী সরকারের শপথ অনুষ্ঠান শেষে এক বৈঠকে এই আশাবাদ জানান দুই নেতা। একই সাথে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। और जैसे कि नए भारत का जिक्र है। মোদী সরকারের শপথ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা। এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, দুই নেতা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আগামীতে আরো সম্প্রসারিত হবে। শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটি আরো বিস্তৃত হবে। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দিল্লি সফরের শেষ দিন আবাসস্থল আইসিটি মৌর্য হোটেলে বাংলাদেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকটকালীন শ্রীলঙ্কার পাশে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে, সে নিয়ে আলোচনা হয়েছে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছেন কখন বাংলাদেশে যেতে পারবেন। তিনি বলেছেন যে তাদের সামনে ইলেকশন, বাট তার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। মনিউর রহমান, এটিএন বাংলা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দুপুরে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে সাবেক কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন। এ সময় শেখ হাসিনার সাথে আবেগঘন মুহূর্ত কাটান গান্ধী পরিবার। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের অফিসিয়াল পেজের প্রধানমন্ত্রীর সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাতের সংবাদটি প্রকাশ করে জানায়, বৈঠকে দুই নেত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রস্তাবিত 2024-25 সালের বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এতে দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট বলেও মনে করেন তিনি।
দুর্নীতি সহায়ক এই বাজেট বেনজির উল্লেখ করে সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান এবং মানবাধিকার পরিপন্থী। ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন শারফুল আলম। এইটা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। নানামুখী আর্থিক চ্যালেঞ্জের মধ্যে 2024-25 অর্থ বছরের বাজেট পেশের পর থেকেই চলছে নানা সমালোচনা। এবারের বাজেট প্রস্তাবনায় 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যক্তি পর্যায়ে যেখানে সর্বোচ্চ কর হার 30%, সেখানে মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ প্রস্তাবনা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলছেন গবেষকরা। তাদের মতে আর্থিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে নির্বাচনী ইশতেহার ও সরকারের বিশ্বস্ততার প্রতিফলন নেই আর্থিক বিবরণীতে। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরিবাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট। যে মৌজা রেটগুলো করেছেন 20,000 টাকা, ওটাকে 50,000 টাকা করে দেন, আর ট্যাক্সের হার 10% থেকে 5% নামিয়ে দেন, তাহলে যে ট্যাক্স পেতেন সেটাও ঠিক থাকবে। বক্তারা বলেন, ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই বাজেটে। হুন্ডি এবং অর্থ পাচার কমাতে কোনো ব্যাখ্যা না থাকায় এটি দুর্নীতিকে আরো উস্কে দেবে বলে মনে করেন বিশ্লেষকরা। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকাবুলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক, সংবিধান পরিপন্থী বাজেট। এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক, ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। আর্থিক মন্দায় গার্মেন্টস, জ্বালানি ও ক্ষুদ্র ঋণে প্রত্যক্ষ কর ছাড় না থাকা ও আয়কর নিয়ে কোনো পদক্ষেপ নেই বলেও মনে করেন গবেষকরা। তাদের মতে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দ কম। রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কি বলে জন্য দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর এবং অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন এবং সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনায় তারা বলেন, এই অবস্থায় বাজেটের আয় ব্যয়ের হিসাব মেলানো চ্যালেঞ্জিং। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত অবস্থায় রয়েছে মন্তব্য করেন বক্তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। এই যদি 5,06,000 প্রস্তাবিত বাজেট নিয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন ও সম্পাদক পরিষদের আলোচনায় অংশ নেন দেশবরেণ্য অর্থনীতিবিদরা। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেই মনে করেন তারা। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তারা। প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি বা করার আছে। অন্যভাবে বলা যায় যুব কাষ্ঠে বাঁধা বলির পশুর মতো। আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিশেষ করে ব্যাংকিং খাতের যে দুর্বলতাগুলোকে আমরা নিজেরাই সৃষ্টি করেছি, সেগুলো কিন্তু আজকে আমাদেরকে এখানে এই তার প্রান্তে নিয়ে আসে। আলোচকরা বলেন, কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা ভাবা হয়নি, বরং আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলমান যে দর্শন সরকারের, অর্থাৎ ক্ষমতাশীলদের, দুর্নীতিবাজদের, তাদেরকে আমি সুবিধা দিব, অন্যদেরকে ছিটে ফোটাই দিক সেদিক দিব, কারণ তারা সেটা গ্রহণ করলে করুক, তারা চিৎকার করলে করুক, তাদের কোনো মাথা ব্যথা নাই। তো সেই রকম একটা পদক্ষেপ আমরা দেখছি। এই বাজেটের দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই, কর্মসংস্থান কথাবার্তা কিছু বলার। বাজেটে যুবকরা কোথায় অ্যাজ এ টার্গেট গ্রুপ, তাদের জন্য বিশ্বাসযোগ্য কর্মকৌশল কোথায়? অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেট সংকোচনের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামী 23শে জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা সংসদ সদস্য এবং ঢাকার 2 মেয়র।
পরে ওবায়দুল কাদের জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি হিসেবে 21শে জুন শোভাযাত্রা, 23শে জুন বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন এবং বিকেলে সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনগুলো আলাদা অনুষ্ঠান আয়োজন করবে। এর মধ্যে রয়েছে নৌকা বাইচ, সাইকেল শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিষয়বস্তু ভারত সফর শেষে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো। কে আমাদের পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। বর্তমানে চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা রয়েছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। আগামীতে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এই খাতে ঋণ নয়, দেশটি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য দাবিদার বলে জানান এই কূটনীতিক। There's a country that has a relatively healthy debt to GDP ratio. I think the last figure I saw was 37%. As a country where IMF is pleased to work and sign off on the continuing support that the IMF is giving, as a country where you've never defaulted on a debt, that's a very interesting profile to have. Climate change is an existential threat. Bangladesh is on the front line, and we all need to support Bangladesh in meeting those challenges. So ভারতের জনগণের মতো ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে নরেন্দ্র মোদীর নতুন সরকার মর্যাদা দেবে বলে প্রত্যাশা করে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়ে বলেন, ভারতের সমর্থন নিয়ে জোর করে দেশে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। কৃষক দলের আলোচনা সভায় প্রস্তাবিত বাজেটকে লুটপাটের কৌশল দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিত্যপণ্যের সীমাহীন মূল্যবৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। এমন একটা অবস্থা হয়েছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ইনফ্লেশন বাজেট দিয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। এই সম্পূর্ণ বাজেটটাই হচ্ছে তাদের লুটপাটের বাজেট। এই আওয়ামী লীগ কি আওয়ামী লীগ? এটা তো এখন আজিজার বেনজিরের আওয়ামী লীগ। তো জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন আরো তীব্র করতে হবে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে এদেরকে পরাজিত করতে হবে। ভারতের নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাকে এবার সম্মান জানাবে নরেন্দ্র মোদী সরকার। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। এই সরকার তো পুরোপুরিভাবে তাদের উপরেই মুখাপেক্ষী, কারণ অত সরকার, যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা। যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো তো আমি কথা বলতেই হবে আমাকে। কৃষিক্ষেত্রে জিয়া রহমানের নানা অবদানের কথা সভায় তুলে ধরেন বিএনপি নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। চলতি অর্থবছরের জন্য ৩৭,৮১৭ কোটি ৪০,৫৭,০০০ টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় এবং বিভাগের অনুকূলে ৭,৬১,৭৮৫ কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ২২টি মন্ত্রণালয় এবং বিভাগের বরাদ্দ বেড়েছে ৩৭,৮১৭ কোটি টাকা। ৪০টির বাজেট অপরিবর্তিত রয়েছে অথবা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে ৪৭,৩৬৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে ৭,১৪,৪১৮ কোটি টাকা। সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ২ ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির ঘটনা অনুসন্ধানে পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুদক। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।
তিনি বলেন, শুধু আজিজ নয়, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদকে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নাম দিয়ে, আর জোসেফ পাসপোর্ট করেছেন তানভীর আহমেদ তানজিল নাম দিয়ে। পিতামাতার নাম ও ভুয়া ঠিকানা ব্যবহার করে 2030 সাল পর্যন্ত পাসপোর্ট নিয়েছেন তারা। এমনকি তাদের দুজনের স্ত্রীও একইভাবে জালিয়াতি করে পাসপোর্ট নিয়েছেন। এসব তথ্য গণমাধ্যমে প্রচারের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার করে এসব করেছেন। বিষয়টির অনুসন্ধানে পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে, এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর দুই হলো ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে, যেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। দুদক চেয়ারম্যান জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়নি। ন্যায় বিচারের স্বার্থেই তাকে সময় দেওয়া হয়েছে। বেনজিরের আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পরিচয় আমরা জানি না। প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে, সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। আপনারা বলতেছেন যে দুদক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিছে, দুদক ব্যবস্থা করে দিছে টাকা সমস্ত উঠাই দেওয়ার জন্য। তো এগুলি তো আপনাদের, এর জন্য আমাদের লোকজন আপনাদেরকে অ্যাভয়েড করতে চায়। এ সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, দুর্নীতি করে অনেকেই ভিআইপি সিআইপির মর্যাদা পাচ্ছেন, যা দুঃখজনক। আমি বৈধ সম্পদ নিয়ে জীবনযাপন করি, আমাকে কেউ পাত্তা দেয় না। যদি আমি অবৈধ সম্পদ আলা হই, আমি সিআইপিও হই, ভিআইপিও হই, উপর থেকে সবই হই। দুদক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে এর আগে দুর্নীতি বিরোধী রিপোর্টের জন্য অ্যাওয়ার্ড দেয় দুদক। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল টেলিভিশন ক্যাটাগরিতে সেরা হন। পুরস্কার ক্রেস্ট সনদ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফটো সেশন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। উপজেলা নির্বাচনে 37% মানুষ ভোট দিয়েছে জানিয়ে সিইসি বলেন, অতীতের তুলনায় এবার নির্বাচনের সহিংসতা অনেক কম হয়েছে। এছাড়া আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে দেশের নির্বাচনের নানা দিক নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসির নানা চেষ্টা, উপজেলা নির্বাচন, ভোটের প্রতি জনগণের আস্থা ফেরানো, ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদের দুর্বলতা, ইভিএম মেশিনের কার্যকারিতা সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। এতে সিএসসি বলেন, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার নৈতিকতার অবস্থান থেকে উদাত্ত আহ্বান, আপনারা বৈরিতা কমিয়ে কিছু মৌলিক প্রশ্নে সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করুন। মৌলিক প্রশ্নে এ নয় যে আমাকে এতগুলো সিট পেতে হবে, ওটা নয়। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির বিষয়েও কথা বলেন তিনি। দুটো কমিটি করা হয়েছে, অতীতেও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, বঙ্গবন্ধুর মুসলেউদ্দিনের ছেলেরা করেছে, হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। এগুলো আসছে, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। উপজেলা নির্বাচন কোনো ধরনের অনিয়ম ছাড়া শেষ করতে পারা নির্বাচন কমিশনের সফলতা বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সারা দেশের বিচারিক আদালতগুলোর আধুনিকায়ন এবং উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতির এজলাস কক্ষের সংস্কার পরবর্তী বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি ন্যায় বিচার অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ এই অধিবেশন উপলক্ষে প্রথমবারের মতো আপিল বিভাগের এজলাস কক্ষের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হয়। এ সময় আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল এম আমিনুদ্দিন বলেন, মামলা জটে বিচারাঙ্গন ভরাক্রান্ত, এ থেকে বিচারাঙ্গনকে মুক্ত করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীগণ, অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞ আইন কর্মকর্তাগণ এবং সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ এই আয়োজনের শোভা বৃদ্ধি করেছেন। তাদের জন্যই আন্তরিক ধন্যবাদ। আমাদের সঠিক দ্রুত বিচার কাজই হতে পারে তাদের ত্যাগ ও সময়ের সঠিক বিনিময় এবং আমাদের হৃদয়ে প্রতিনিয়ত করা হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস ন্যায় বিচারের পরিবার শিখায় সেটি আলো বেরিয়ে যাবে, যুগ থেকে যুগান্তর অনন্তকাল ধরে লিখে যাবে গণমানুষের অধিকারের বয়ান। রাজধানীতে কোরবানির পশুর হাটে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিনই, তবে বেচা কেনা এখনো জমে ওঠেনি। ব্যাপারীরা বলছেন, খাদ্যপণ্য এবং যাতায়াত খরচ বাড়ায় এবার আগের তুলনায় পশুর দাম বেড়েছে অন্তত 20% বেশি। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। করে নাড়ছে পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন জেলার পশুতে এখন ভরপুর ঢাকার কোরবানির হাট দেখতে হাটে ছুটে আসছেন নগরবাসী, তবে এখনো বেচা বিক্রি তেমন দেখা যাচ্ছে না। অনেক বেশি ডাবল। গতবার যা বেচছি 1 লাখ টাকার গরু এই বছর 2 লাখ টাকা বেচতে হবে, নাহলে চালান উঠবো না। 3,70,000 চাইছে, 2,60,000 বললাম, 2,80,000 নিব আর কি। পশুখাদ্যের দাম বাড়ায় এবার তার প্রভাব পড়েছে হাটে। আগের ঈদের চেয়ে অন্তত 20% বেশি টাকা গুনতে হবে ক্রেতাদের। ব্যাপারীরা বলছেন, এবার মাঝারি সাইজের গরু কিনতে হবে প্রায় 1.5 লাখ টাকায়। যেটা মিডিয়াম সাইজের ওইটি আপনি 1,80,000-1,70,000 এরকম হবে বিক্রি। ব্যাপারীদের কিন্তু খরচ নাই, ব্যাপারীদের খরচ নাই, আমাদের খরচ হাতির মাধ্যমে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে পশু আসছে ঢাকায়, যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 19টি হাটে। তবে পশুবাহী ট্রাকে এবার চাঁদাবাজি ও ভোগান্তি কমেছে। অতি শর্টে চলে আসলাম, ইনশাল্লাহ ভালোভাবে আসছি, ভালোভাবে পৌঁছেছি। পৌঁছে এখন আমরা গরু এই জায়গায় নামাইতেছি। রাস্তায় আটকে যেরকম টাকা চাইছে 5,000, 10,000, 20,000 টাকা দেওয়া লাগবে, ঠিক আছে, বিভিন্ন কথাবার্তি বলে। রাস্তায় 2-20 টাকা করে দিতে হয়, 50 টাকা। ব্যাপারীদের আশা 2-1 দিনেই জমে উঠবে রাজধানীর পশুর হাট। রাস্তায় এখন চাঁদাবাজি কমেছে এমন তথ্য ব্যাপারী আর যারা ট্রাক চালক রয়েছেন তাদের। তারা বলছেন যে পুলিশ প্রশাসনের তৎপরতা যদি থাকে তাহলে রাস্তায় এই চাঁদাবাজির পরিমাণ একেবারেই শূন্যের কোঠায় নেমে আসবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক ভিওআইপি চক্রের সন্ধান পেয়েছে র্যাব। দুবাই এবং জার্মানি থেকে এই অবৈধ ব্যবসা পরিচালনা করত চক্রটি। রাজধানীর নয়াপল্টনে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ভিওআইপি সরঞ্জাম এবং প্রায় 50,000 নিবন্ধিত সিম। একই সাথে বাংলাদেশ অংশের মূল হোতা সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। সাইফুল ইসলাম নিজ বাসার এই কক্ষে পরিচালনা করতেন অবৈধ ভিওআইপি ব্যবসা। 36টি সিম বক্স, 9টি ল্যাপটপ, 50,000-এর অধিক নিবন্ধিত সিম দিয়ে প্রতি মাসে 5 লক্ষাধিক টাকা আয় করতেন তিনি। সাইফুল জানান, এই কাজে তাকে দুবাই থেকে প্রবাসী ওয়ালি ও জার্মানি থেকে জামান সহযোগিতা করত। একটি বিশেষায়িত সফটওয়্যার দিয়ে বিদেশ থেকে আসা ফোনগুলোকে লোকাল ফোনে রূপান্তরিত করতে পারত চক্রটি। অবৈধ পথ বা গ্রে রুট যেটাকে বলে, সেই রুটে এই দুবাই থেকে এই কলগুলি ট্রান্সফার হয়ে চলে যায় মূলত ভস 3000 সফটওয়্যারের মাধ্যমে জার্মানি থেকে এই জামান এই কার্যক্রমটি পরিচালনা করেন তিনি। যে 36টি সিম বক্স এখানে উদ্ধার করা হলো, এই 36টি সিম বক্সে এই কলগুলিকে ডাইভার্ট করে দেন। সাইফুলের বাসায় অভিযান চালিয়ে 4 রাউন্ড গুলি উদ্ধার করলেও পাওয়া যায়নি আগ্নেয়াস্ত্র। আন্তর্জাতিক চক্র হিসেবে চিহ্নিত করে তার পাশাপাশিও মূলত সিম কার্ড সংগ্রহ করা, বিভিন্ন সময় এই সফটওয়্যারগুলিতে যে টাকা পরিশোধ করতে হয় সেই পেমেন্টের কাজগুলিতে সহায়তা করা সহ অন্যান্য কাজে সহায়তা করেন। আমরা তাদের ব্যাপারেও আসলে খোঁজ খবর নিচ্ছি। তিনি আরও জানান, সাইফুল ইসলাম এই অবৈধ ব্যবসা করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর।
কোরবানির ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর সুপার শপগুলোতে একই ছাতার নিচের সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি তারা। ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। একই দোকান থেকে হরেক রকমের পণ্য কেনার সুবিধার্থে সুপার শপকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আগামী সোমবার কোরবানির ঈদ, যতই দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেন এলাকার আগরায়। পরিবার পরিজন নিয়ে পছন্দের পণ্য কিনছেন ভোক্তারা। আসলাম এলে আর কি যে হাট বাজার টাজার এখানে করে নিব সব কিছু ইনশাল্লাহ। সব প্রোডাক্টগুলো পাচ্ছি, আমাদের জন্য সুবিধা হয় আর কি। সবগুলো প্রোডাক্ট একসাথে কোথাও যেতে হয় না আর অন্য কোথাও। ক্যাশ টাকা নিয়ে আমাদের শপিংয়ে আসতে হয় না, যখন তখন বিকাশে টাকা নিয়ে নিলেই যেখান থেকে মানে শপিংয়ে গেলেই ইজিলি কেনাকাটা করা যায়। আগরার কর্মীরা জানান, বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকায় ক্রেতাদের এখন আর নগদ টাকা বহন করতে হয় না। এখন দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, বাট আমরাও ভালো সাড়া পাচ্ছি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকার ডিসকাউন্ট পাচ্ছে, কুপন পাচ্ছে। তো এটার মাধ্যমে তারা আগ্রহী হচ্ছে বিকাশে পেমেন্ট করার জন্য। প্রতিবারের মতো এবারও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। আগরার আউটলেটগুলোতে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাস মালিকরা আইনের তোয়াক্কা না করায় অতিরিক্ত ভাড়া আদায় সহ সড়কে নৈরাজ্য দিন দিন বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আলোচনা সভায় তিনি বলেন, সড়কে সুশাসন না থাকায় ঈদ এলেই ভাড়া বাড়িয়ে দেন মালিকরা। এছাড়া গাড়ির ফিটনেসের পাশাপাশি চালকের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে নজর দিলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। একটা হচ্ছে জবাবদিহিতা নাই। আপনি যখন সিদ্ধান্ত নেবেন, স্টেক হোল্ডার যাদেরকে বলে, পরিবহন মালিকরা থাকবে, শ্রমিকরা থাকবে, বাস মালিকরা থাকবে এবং হচ্ছে এর সঙ্গে যারা হচ্ছে যাত্রী তাদের প্রতিনিধি থাকতে হবে। সবার সঙ্গে কথা না বলে কেবল মালিকের সঙ্গে সরকার কথা বলে সিদ্ধান্ত নেয়। ফলে সিদ্ধান্ত কি হয় আপনি জানছেন পরে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আমার আপনার নাগরিক সমাজের কোনো অংশগ্রহণ না। 50 জেলায় আশ্রয়ণ প্রকল্পের আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর দিচ্ছে সরকার। কাল গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ফরিদপুর সহ কয়েকটি জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন সরকার প্রধান। নিরঞ্জন দেবের তোলা ছবিতে ভোলা থেকে রিপোর্ট করছেন আপেল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মঙ্গলবার এই ঘরগুলো হস্তান্তর করা হবে গৃহহীনদের মধ্যে। এতে হাসি ফুটবে 50টি জেলার 174টি উপজেলার 18,500 পরিবারের মুখে। এবার সবচেয়ে বেশি ঘর পাবে রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ভূমিহীন ও গৃহহীন মানুষ। গণভবন থেকে কক্সবাজার, ভোলা ও লালমনিরহাট জেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অসহায় মানুষদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ধাপে সবচেয়ে বেশি ঘর দেওয়া হবে ভোলায়। চরফ্যাশনে প্রায় 1100টি পরিবার সহ জমিসহ ঘর পাচ্ছে 2217 পরিবার। ঘর আর জমি পাওয়া এই মানুষগুলোর চোখে এখন নতুন দিনের স্বপ্ন। ওই দোসালা করে ওই ঘর করা আসিল, ভাঙ্গাচুরা আসিল, বহুত কষ্ট গলাস করছি। অন্ত আলাদা সরকার খুবই পরিবর্তন করে দিছে। আগে পানি ঘর কষ্ট ছিল, আল বিল দূরে যায় আনতে হইতো, আর কল ছিল অনেক দূরে আনতে কষ্ট হইতো। এখন কল ধারে আনতাম সুবিধা। আর আগে বিদ্যুতের কষ্ট করতাম, বিদ্যুৎ আমাদের সরকারে দিছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন পূরণ করায় কৃতজ্ঞতা জানান তারা। প্রধানমন্ত্রী আমাকে ঘর দিছে, ঘর দেওয়ার পর অনেক খুশি হয়েছি। বিদ্যুৎ পাইছি, কারেন্ট পাইছি, গাটলা পাইছি। অনেক ধন্যবাদ দিই, সারে নামাজ পড়িও দোয়া করি আল্লাহ যেন আমাকে গরিবের পাশে থাকতে পারে। আগের থেকে অনেক ভালো আছে। আগে তো একটা ভাঙ্গা একটা ঘর ছিল টিনের, এখনকার তো ঘর দেওয়াতে অনেক সুখী, অনেক ভালো ঘর দিছে, এতে আমরা অনেক খুশি। প্রকল্পটির মাধ্যমে ভোলা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বললেন জেলা প্রশাসক। মূলত এই প্রকল্পটি বিশ্বব্যাপী একটি নন্দিত প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রীর এই ব্রেন চাইল্ড
প্রকল্পটি বাংলাদেশের যারা অসহায় নিঃস্ব মানুষ রয়েছে তাদের চেহারাকে চেঞ্জ করে দিয়েছে, তাদের কনফিডেন্সকে চেঞ্জ করে দিয়েছে। এবং ভোলা জেলাতেও আমরা যে ৬,৩৫৬টি ঘর নির্মাণ করেছি এবং পরিবারকে এটি হস্তান্তর করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে। সেই কারণে ভোলা জেলার যারা নিঃস্ব অসহায় গরিব মানুষ রয়েছে তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন ঘটবে। ইতোমধ্যে সারা দেশে ৫ লাখের ওপর ঘর হস্তান্তর করেছে সরকার। ২ শতক জমির মালিকানা সহ সেমি পাকা এসব ঘর পাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, চরফ্যাশন, ভোলা। নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় বাজেটে রেশনিং সুবিধা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট শীর্ষক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এ সময় অর্থ পাচার এবং দুর্নীতি রোধে বিশেষ কমিশন গঠন সহ ৫ দফা দাবি জানান প্রবীণ এই রাজনীতিবিদ। বাংলাদেশে দ্রুত ধনী হওয়ার হার পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি, অথচ কর প্রদানে তার উল্টো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ। সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার ফোরাম ইআরএফ আয়োজিত জলবায়ু, পানি এবং স্যানিটেশন বিষয়ক বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়, তবুও ক্ষতির শিকার হচ্ছে। উন্নত দেশগুলো ক্ষতিপূরণের নামে তালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টিয়ায় এবছর কোরবানির জন্য প্রস্তুত ২ লক্ষাধিক পশু। প্রাকৃতিক উপায়ে এবং দেশীয় পদ্ধতিতে গবাদি পশু লালন পালন এবং মোটা তাজা করেছেন খামারিরা। লাভের আশায় শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গবাদি পশু আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। গবাদি পশু লালন পালনে রয়েছে কুষ্টিয়ার ঐতিহ্য, আর এই ঐতিহ্যের প্রসারে এবারও জেলায় প্রায় ২০,০০০ খামার ও কৃষকের বাড়িতে ২ লক্ষ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ৭০ থেকে ৭৫,০০০ পশু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। খামারিরা বলছেন, পশু খাদ্যের দাম বেড়েছে, তাই সঠিক দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসান গুনতে হবে তাদের। খাবার কিনতে গেলে আমরাই ফকির হয়ে যাচ্ছে, আর গরুর দাম তো না পালে এবার আমরা পুরা মার্ডার হয়ে যাবো আর কি। 5টা গরু পাললো একজন, 5টা গরুর যে খরচ ওই বছর শেষে কিন্তু আসলে ইন্ডিয়াতে যদি গরু নাও ঢোকে তাও ওই টাকাটা তোলা খুব টাফ হয়ে যায়। দিনরাত পরিচর্যা করে এখন কোরবানির পশুর হাটে এসব গরু তুলতে প্রস্তুত খামারিরা। তবে কাঙ্ক্ষিত মুনাফা পেতে আমদানি বন্ধের দাবি জানান তারা। ব্ল্যাকে অবৈধভাবে গরু নিয়ে আসে, তাহলে তো আপনারা মনে করেন যে আমাদের এলাকায় গরুর দাম কমে যাবে। এই যে খাদ্যর দাম অনেক বেশি। সরকারের কাছে আমার অনেক আকুল আবেদন, সরকার যেন কোনোভাবেই গরু না ঢোকায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার পশু বিক্রি হবে সারা দেশে। কুষ্টিয়াতে এবছর যে চাহিদা রয়েছে ১,২৪,০০০ মতো গবাদি পশু, সেখানে আমরা প্রস্তুত করেছি ২ লক্ষাধিক। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ রয়েছে। আর আমাদের ইতিমধ্যেই বেচা কেনা শুরু হয়ে গেছে। কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার ছোট বড় ও ক্ষুদ্র খামারিরা পশু লালন পালন করে থাকেন। দিনরাত পরিশ্রম করে বড় করা এসব পশু বিক্রয়ে এখন লাভের আশা দেখছেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে এই ম্যাচেও ভালো করবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামার আগে বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় তিনি জানান, দ্বিতীয় রাউন্ডের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা এবার জিততে পারলে। প্রথম খেলায় শ্রীলঙ্কাকে হারায় নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এর পথে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। 2 দলের সাক্ষাৎ হয়েছে 8 ম্যাচে, যার সবকটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড মিলাররা। ইনজুরি থেকে সেরে ওঠায় এই ম্যাচে খেলছেন শরীফুল ইসলাম। নিউ ইয়র্কের রাত 8:30টায় মাঠে নামবে 2 দল।
I mean, the pitch has been difficult for batting. That what we're seeing most of the games, like every game that we played here, and we also played, wicket was not that easy for batters. So that brings both teams equally into the game. We know South Africa has a decent bowling attack as well. So, but we're still confident that we can give a good fight for South Africa on that surface. এবারে পাটেক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলে আলবিসেলেস্তারা। ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় স্কালোনির দল। 40 মিনিটে এগিয়ে দেন অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া। 56 মিনিটে বলদি হিসেবে মেসি মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রী। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি, দাবি টিআইবির। দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর এবং অস্থিতিশীল, মন্তব্য অর্থনীতিবিদদের। 2023-24 অর্থ বছরে 37,817 কোটি 40 লাখ টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে দুদকের চিঠি। এনআইডির অনিয়মে ইসি তদন্ত কমিটি গঠন। এবং রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়লেও জমে ওঠেনি বেচাকেনা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।